আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে ঢেউ। এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। দেখো এলোরা আমার সন্তানের মা হতে চলেছে, এখন ওকে দেখাটা আমার কর্তব্য। আপনি যে এতটা কেয়ারিং জানতাম না। আব্বার তুমি শুধু নিজেদের না, আমাদের গোটা জীবনটা বিক্রি করে দিয়েছো এই বাড়ির লোকেদের কাছে। নিজেকে সবার সঙ্গে গুলিয়ে ফেলো না ফারিয়া। তুমি যেটা করো আর যা করতে পারো সেসব আমি কিছুই করি না, আর আমি যেটা করতে পারি সেসব তুমি কোনোদিনও করতে পারবে না। অতএব নিজেকে আর নিজের মাথাকে কষ্ট দিও না। উনি এই চৌধুরী বাড়ির ছোট বউ, যার কাছে চৌধুরী বাড়ি ছাড়া কোনো কিছুর মূল্য নেই। উনি যদি সত্যি আমার আম্মা হতেন না, আমাকে সাপোর্ট করতেন, আমার মন বুঝতেন। তোমার মনে হচ্ছে আমি নাটক করছিলাম? অবশ্যই অবশ্যই তাই করছিলে, এক্কেবারে নাটক ছিল। আফরিন, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি বাড়াবাড়ি করছি না, তুমি বাড়াবাড়ি করছো, নাটক করছো। তুমি ভাইয়াকে বিয়েই করতে চাওনি, তুমি শুধু বিয়ে করে নিজেকে সেটেল করতে চেয়েছিলে, আর এখন হঠাৎ করে ভাইয়ার জন্য এত আদিক্ষেতা দেখে সেটাকে নাটক বলবো না তো কি বলবো বলো? আমি নাটক করছি? আমি? আচ্ছা, তাহলে তোমার ভাইয়া কি করেছে? তোমার ভাইয়া যে কাজের নাম করে ওখানে নাটক করেছে সেটার কি? সাহস থাকলে বলো তো। কি সব আবল তাবল বলছো? ভাইয়া কেন নাটক করতে যাবে? ভাইয়া ওখানে কাজে গিয়েছিল, ওখানে ওর মিটিং ছিল। তাই নাকি? কিসের মিটিং? কিসের মিটিং ছিল আমি কি বুঝি না? কি বোঝো তুমি? বুঝি বুঝি, আমি সবই বুঝি। কেন তোমরা আমাকে বোকা বানিয়ে এখানে রেখে গেলে? নিশ্চয়ই তোমাদের কোনো স্পেশাল প্ল্যান ছিল। ধোকা? প্ল্যান? কোথায়? আমরা তোমাকে কোথায় ধোকা দিলাম? ও মা, ওই যে একটা ভুল ইভেন্টের নামে আমাকে এখানে ফাঁসিয়ে গেলে। যখন এতটা বাড়াবাড়ি করেছো নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে। আচ্ছা, তোমার ভাইয়া ওখানে কোনো স্পেশাল মানুষ নিয়ে যায়নি তো? সেজন্যই আর কি। কি সব আবল তাবল বকছো তুমি? আমি আবল তাবল বলছি? আবল তাবলই তো, কোনো মাথা মুন্ডু নেই তোমার কথার। আরে আমরা এসব কিছুই করিনি। তুমি ভালো করে ভেবে দেখো, বিউটি কন্টেস্টের জন্য তুমি লাস্ট মোমেন্টে যেতে চাও। আফরিন, আমি এতটাও বোকা নই যে তোমরা একটা ভুল ইভেন্টের নাম করে আমাকে এখানে ফাঁসিয়ে গেছো। হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই, তাই বাড়ির কাউকে কিছু বলতেও পারিনি। একবার প্রমাণটা হাতে আসো। তুমি ভুল বুঝছো, আমরা এসব কিছুই করিনি। তোমাকে এখানে ফাঁসিয়ে আমাদের লাভ কি? আমিও তো ঠিক সেটাই বোঝার চেষ্টা করছি, তোমাদের কি লাভ? আর সত্যি বলতে গেলে তোমার ভাইয়ার কি লাভ? আসলেই কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই, তুমি অযথা এসব ভাবছো। আমি যাই, আমার শরীর ভালো নেই। এসব ফালতু কথা বলার বা শোনার আমার একদমই টাইম নেই। আফরিন, আমি কিছুতেই তোমার ভাইয়াকে ফোনে পাচ্ছি না। আমাকে ড্যাডির সঙ্গে কুমিল্লায় ফুপু বাড়িতে আসতে হয়েছে আর্জেন্টলি। তোমার ভাইয়াকে আমার পাঠানো নম্বরে কল করতে বলে নাম্বারটা আমার ফোনে নেই। রাখো তো, এটা দাও। ভাবি, বড় চাচি কি সত্যিই ফিরছে বাসায়? হ্যাঁ রে রূপালি, মাকে কালকে ডিসচার্জ করা হবে, তোমার বড় ভাইয়া নিয়ে আসবে। আল্লাহর মেহেরবানি, দেখো বড় চাচি আসলে সব ঠিক হয়ে যাবে। আম্মা এখনো কোমায় আছে রূপালি, দোয়া করি আম্মাকে বাড়ি নিয়ে আসার পরে আম্মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বড় চাচি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তুমি দেখো। তবে একটা কথা বলবো ভাবি? হ্যাঁ বলো না। এতদিন বাদে তোমাকে রান্নাঘরে দেখে খুব ভালো লাগছে। এত আনন্দ নিয়ে রান্না করছো। এ কি ভাবি, তুমি
আমি তো রূপালীকে হেল্প করতে আসছিলাম। কেন? আমি বুঝি রান্না করতে পারি না? তা কেন হবে? আরে আজকে তো বড় ভাই বাসায় খাবে, এই জন্য তো ভাবি এত কিছু রান্না করতেছে। তাই নাকি? আচ্ছা, তাহলে তো সব ভাইয়ার পছন্দের রান্না হবে, তাই না? জি, আমি বিরিয়ানি বানাচ্ছি। বাহ, আমি তাহলে বেরেস্তা ভেজে দিচ্ছি। হ্যাঁ, ওসব আপনাকে করতে হবে না, আমি আর রূপালী সব সামলে নেব। তুমি বরং চাচির কাছে যাও, কিছু খাইয়ে এসো তো। সারাদিন কিচ্ছু খাইনি, আমি গেলাম কিচ্ছু খাওয়াতে পারলাম না। এভাবে যদি চলে চাচি তো অসুস্থ হয়ে যাবে। আমি কি করব ভাবি বলো তো? আম্মা সেই জেদ ধরে বসে আছে, কারো কোনো কথাই শুনছে না। রূপালী, তুমি একটু যাও তো, দেখো তো চাচি কি করছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বলো তো আফরিন? চাচিকে তো কখনো এরকম ছেলে মানুষই করতে দেখিনি। তোমাদের সাথে কারো কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে আফরিন, বলো আমাকে কি হয়েছে। আজকে এই মুহূর্তে তুই যদি আমাকে সত্যিটা না বলিস, আমি আত্মহত্যা করব। কি বলছো আফরিন? আরহান ভাইয়া বাড়িতে এই খবর যদি জানাজানি হয়ে যায় তাহলে? ঠিকই বলছি ভাবি, সব পুরোটাই এলোমেলো হয়ে গেছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কি করব। তাড়াতাড়ি তোমরা আসো, ছোট চাচি কেমন করছে? কি বলছে? কেমন দেখলেন ডাক্তার সাহেব? ভালো না। পেশেন্টের এতটা জ্বর, অথচ আপনাদের কারো কোনো হুঁশ নেই, কোনো খেয়াল নেই। শুনলাম উনি খাওয়া দাওয়া কিছু করছেন না। আমাদের কি করার আছে ডাক্তার সাহেব? আমরা অনেক চেষ্টা করেছি, এখন হাল ছেড়ে দিয়েছি। না না, এই বসে এমন করলে চলবে না। ওনার খারাপ ভাইরাল ফিভার রয়েছে, ডায়াবেটিক্সও আছে। খাওয়া দাওয়া না করলে মুশকিল হয়ে যাবে। এখন অবস্থা কেমন? আপনি? আমি ওনার ছেলে। বললামই তো ভালো না, কিছু খাওয়াতে পারলে ভালো। ওষুধগুলো দেবেন, না হলে কিন্তু হাসপাতালে নিতে হতে পারে। সুগার ফল করা শুরু করলে অনেক বড় ক্ষতি হতে পারে। চলুন ডাক্তার সাহেব, আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ চলো, খাওয়া দাওয়া করতে হবে কিন্তু। আফরিন, যা খাবার নিয়ে। দেখো, খাওয়ার একটু চেষ্টা করতে পারো কিনা।
খেয়ে নাও। শুনলে তো ডাক্তার কি বললো? আম্মা, আম্মা তুমি খেয়ে নাও, তুমি যেমনটা চাইছো আমি তেমনটাই করব। তুমি যেমনটা চাইছো তেমনটাই হোক। আমি ফারিয়াকে বিয়ে করব, মনিকাকে ভুলে যাব। সত্যি বলছিস? হ্যাঁ, হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আজ তুই আমাকে পৃথিবীর সবচেয়ে বড় খুশি দিলি বাবা, সবচেয়ে বড় খুশি। আল্লাহ তোর মঙ্গল করুন, মঙ্গল করুন। তোমাকে তো আমায় বিয়ে করতেই হতো আরহান, হয় এইভাবে নয় অন্য কোনোভাবে। কিন্তু তাই বলে তুমি যা যা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করব না, কিছুতেই না। ড্রিঙ্কসে না লোরা, আজ না। কেন? আজ ভাবছি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। বাবা, তুমি দেখি একেবারে ভালো ছেলে হয়ে গেল, যাকে বলে গুড বয়। একদিন তাড়াতাড়ি বাসায় ফিরবো তাই কথা শোনাচ্ছ তো? রোজই তো লেট করি। আজকে ভাবলাম আব্বার সাথে ডিনার করবো, আমাকে নিয়ে কিছু কথা আছে আব্বার সাথে। ও, আমি ভাবলাম তুমি হয়তোবা তোমার বউকে কথা দিয়ে এসেছো। সব সময় নওরিনকে টেনে কথা কেন বলো? অদ্ভুত। তুমি ওকে সাপোর্ট করছো কেন? আগে তো বুঝতাম যে ওর মামা হয়তোবা তোমাকে বিজনেস দিবে, এই দিবে সেই দিবে, কিন্তু এখন তো সেটা পানির মতো পরিষ্কার উনি একটা ফ্রড। তারপরেও হ্যাঁ, নওরিনের মামা ফ্রড, এতে নওরিনের দোষটা কোথায়? আর তুমি সব সময় আমাদের কনভারসেশনে নওরিনকে টেনে কেন কথা বলো আমি বুঝতে পারি না। কই, নওরিন তো তোমাকে নিয়ে কোনো কিছু বলে না, তাহলে তুমি কেন বলো? আহা বাবা, আমি তো এমনি বলছিলাম, তুমি রাগ করছো কেন? শুনোই লোরা, নওরিন তোমার আর আমার সম্পর্কটা মেনে নিয়েছে। আম্মা সুস্থ হয়ে পড়লে হয়তো নওরিন আমাকে ডিভোর্সও দিয়ে দেবে, তাই রিকোয়েস্ট করছি প্লিজ নতুন করে আমার জীবনে কোনো ঝামেলা সৃষ্টি করো না। আমি বেরোচ্ছি, কাল দেখা হবে। না না, আফতাব নরিনের আরো কাছাকাছি যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। আমাদের বলবি আরহান, তুই এটা কেন করলি? তুই একটা বড় ভাবের কথা ভাবলি না? আর তোদের সন্তানের কথা?
আমার ভালোবাসার জন্য আম্মার কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। আর ভাবি, ভাবির কথা তুই একবারও ভাবলি না? আর তোদের বেবির কথা, সেটাও কি তুই এইভাবে ভুলে যেতে পারিস? দেখলি তো আমার অবস্থা, দেখলি তো ডাক্তার কি বলে দিল, সবই তো শুনলি তো। এই অবস্থায় আমার কি করার আছে বল না। এই অবস্থায় যদি আমার কিছু হয়ে যায় তখন তুই আমাকে ক্ষমা করতে পারবি আফরিন? কি হলো, চুপ করে আছিস কেন? বল, বল না। তুই পারতি আমাকে ক্ষমা করতে। পারতি। অ্যাডভাইস দেয়া আসলে খুব সহজ, কিন্তু যখন নিজেকে সিদ্ধান্ত নিতে হয় না, তখন বোঝা যায় আসলে জিনিসটা কত কঠিন। তাদের সঙ্গে আমরা কথা বলতে পারতাম, সবটা খুলে বলতাম। অন্তত সেটুকু সুযোগ তোর আমাদের দেওয়া উচিত ছিল। কি বলবি বল না, কি বলবি? বলবি যে আমি বিয়ে করে নিয়েছি, আমার বাচ্চার মা হতে চলেছে মনিকা, তাই তো? এটাই বলবি। আর এটা শোনার পরে আম্মা মারা যাক, তাই তো? তুই এত নেগেটিভলি কেন নিচ্ছিস? কারণ ওই মহিলা আমার আম্মা, আমার মা। আমার কারণে ওনার কোনো ক্ষতি হয়ে যাক আমি চাই না। তা কিছু বলার নেই, কিচ্ছু বলার দরকারও নেই। কিন্তু সত্যিটা জানার অধিকার চাচির আছে, নাকি সেটাকে তুই অস্বীকার করবি? বল। রন ঠিকই বলেছে ভাইয়া, সব কথা খুলে বলতে হবে, না হলে ভাবি, তোর সন্তান, সবার জীবন নষ্ট হয়ে যাবে, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখ। আমি আমি জানি এটা সহজ না, কিন্তু এটাই ঠিক। কি ভাইয়া? এগুলো হচ্ছে আমার এক একটা ছোট ছোট স্বপ্ন। জানিস, বড় ভাইয়ের ঠিক এরকমই একটা গাড়ি ছিল। তখন আমি ছোট, অত শত বুঝতাম না আমরা এবারের আশ্রিত, সেটা আমরা জানতাম না। এই বাড়ির বড় ছেলের যেটা ন্যায্য সেটা আমাদের নেই, সেটাই বুঝতাম না। তাই মাকে খুব বায়না করেছিলাম একটা গাড়ির জন্য। মা বলেছিল ভালো ছেলেরা বায়না করে না, বায়না করলে মা মারা যায়। তারপর কত স্বপ্ন যে এই বাক্সে বন্দি করে রেখেছি জানা নেই। মাকে যতবারই বলেছি, মা ততবারই বলেছে যে ভালো ছেলেরা বায়না করে না, ভালো ছেলেদের বায়না করতে নেই, ভালো ছেলেদের নিজের মতো করে বাঁচতে নেই। আজকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে এটার মধ্যে ভরে রাখবো না, নিজের জীবনটাকে ভরে রাখবো। তোরা যাই বলিস না কেন, এটাই ঠিক। ভালো ছেলেরা সবসময় আমার কথা শুনে, তাতে নিজের গোটা জীবনটা নষ্ট হয়ে গেলেও যাক না, কোনো পরও করি না। নিজের সঙ্গে এতটা কঠোর হোস না বন্ধু। কঠিন না হলে ভালো ছেলে হব কি করে? আমাকে যে আমার আম্মার পারফেক্ট ছেলে হতে হবে, এই চৌধুরী বাড়ির পারফেক্ট ছেলে হতে হবে। না হলে যে আমার আম্মা মারা যাবে, সবাই আমার দিকে আঙ্গুল তুলবে, বলবে কুলাঙ্গার একটা ছেলে, আমার জন্য আমার মা মারা গেছে। কিন্তু ভাবির কি হবে? ওকে আমাকে ছাড়া বাঁচতে শিখতে হবে আফরিন। আমার সন্তানকে আমাকে ছাড়া বাঁচতে শিখতে হবে, ঠিক যেমন আমরা করেছি আব্বাকে ছাড়া। এটাই ওর ভবিষ্যৎ। ও আমার ভাগ্য পেয়ে গেছে রে আফরিন। আমি ওকে আমার নিজের অতীত থেকে আড়াল করতে পারলাম না, কিছুতেই না, কিছুতেই না।
আমাদের কিছু একটা করতে হবে আফরিন। এইভাবে এতগুলো জীবনকে আমরা নষ্ট হতে দিতে পারি না, কিছুতেই না। আমার ভাইয়ার কি হবে রন? আজকে কিছুতেই আমার ভাইয়ার কষ্ট চোখে দেখতে পাচ্ছি না। কিছুতেই না। আরহানকে দেখতে আমার ওইভাবে ভালো লাগছে না। কিন্তু আমরা কি করবো রন? আম্মা যদি সত্যি সত্যি কিছু একটা করে বসে, এতটুকু রিস্ক আমাদের নিতেই হবে আফরিন, কিচ্ছু করার নেই। এতগুলো লাইফকে আমি নষ্ট হতে দেব না। তোমার আম্মাকে বুঝতেই হবে ভালোবাসা থেকে পবিত্র আর কিচ্ছু নেই, কিচ্ছু হতে পারে না। আমি তোমার সঙ্গে আছি রন। যে করেই হোক দুটো ভালোবাসার মানুষকে আমরা এক করবই। খাবার গরম করতে হবে না, সালাদও কাটতে হবে না। কি বলো আফরিন, তোমার ভাইয়াকে আমি ঠান্ডা খাবার বেড়ে দিব? একটু আগে ফোন করেছিল, বললো আজ ফিরবে না। এই সময় এরকমটা হয় একদমই স্বাভাবিক। এ নিয়ে তুমি একদমই গিল্টি ফিল করো না। নওরিনকে কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার কাছে সে কথার কোনো মূল্য নেই। তুমি যে আমার জীবনে কতটা জরুরি সেটা আজ আমি বুঝতে পারছি। সরি, তোমার খারাপ লেগেছে? আব্বা সারাদিন আপনার কথা জিজ্ঞেস করছিলেন।